সবাইকে নমস্কার। যতনা খুলুমখা, শুভ সকাল। আজকে এখানে ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন 2025-এ যে এখানে আয়োজন রাখা হয়েছে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে, সেই উপলক্ষে মঞ্চে আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী শান্তনা চাকমা, অনারেবল মিনিস্টার ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স, শ্রী সুশান্ত চৌধুরী, অনারেবল মিনিস্টার ট্যুরিজম and other departments, Sri Tinku Rai, Honorable Minister, Youth and Sports Department, উপস্থিত আছে শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া, অনারেবল মিনিস্টার। একটু আগে যিনি ওনার মূল্যবান বক্তব্য আমাদের সামনে রেখেছেন শ্রী জে কে সিনহা মহোদয়, চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রী অমিতাভ রঞ্জন, ডিজিপি, ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী, সেক্রেটারি আইসিএ, উনিও ওনার স্বাগত ভাষণ রেখেছেন। আমাদের মাঝে বক্তব্য রেখেছেন শ্রী অনুরাগ ধনকরজি, ডিজিপি ইন্টেলিজেন্স। উপস্থিত ডাইরেক্টর আইসিএ শ্রী বিম্বিসার ভট্টাচার্য মহোদয়। এখানে উপস্থিত অন্যান্য সিনিয়র অফিসার থেকে শুরু করে অন্যান্য যারা আধিকারিকরা, কর্মচারীরা এখানে উপস্থিত আছেন। উপস্থিত আমাদের মাঝে শ্রী অন্তরা সরকার দেব মহোদয়, এমএলএ, এবং ডেপুটি মেয়র শ্রীমতী মনিকা দাস দত্তা, এবং অন্যান্য যারা জনপ্রতিনিধি, কর্পোরেটররা এখানে উপস্থিত আছেন। এবং আমার সামনে উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিবৃন্দ, এডুকেশনিস্ট, এবং বিশেষ করে যারা ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত আছেন, এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি সর্বপ্রথম এই ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন উপলক্ষে হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা জানি যে রাজতন্ত্রের অবসানের পর গণতন্ত্রের এক নতুন অধ্যায় ত্রিপুরাতে শুরু হয়েছে। ত্রিপুরাকে পূর্ণরাজ্য হিসাবে গড়ে তোলা এবং তাকে উন্নয়নের পথে যাদের অবদান রয়েছে, আজকে তাদের স্মরণ করার দিন। আমি ত্রিপুরা সরকারের তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকে তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। এখানে একটু আগে ডকুমেন্টারি ফিল্ম দেখানো হয়েছে, অনেক কিছু এর মধ্যে বলা হয়েছে, কিভাবে আমাদের পূর্ণরাজ্যে আমরা পরিণত হয়েছি। এই প্রেক্ষাপটে আবার আমি আপনাদের সামনে কিছু রাখতে চাই। 1947 সালের 17 মে মহারাজা বীর বিক্রম মানিক্যের, যিনি মানিক্য ডাইনেস্টির শেষ মহারাজা যাকে বলা হয়, ওনার হঠাৎ করে আকস্মিক মৃত্যু হয় এবং পরবর্তী সময়ে মহারানী কাঞ্চনপ্রভা দেবীর নেতৃত্বে কাউন্সিল অফ রিজেন্সি গঠিত হয়। 13 আগস্ট মহারানী কাঞ্চনপ্রভা দেবী ত্রিপুরা ভারত ইউনিয়নে যোগদান করার লক্ষ্যে উনি সম্মতি দেন এবং স্বাক্ষর করেন। ভারত সরকারের পরামর্শে 1984 সালের 12 জানুয়ারি কাউন্সিল অফ রিজেন্সি ভেঙে দিয়ে এককভাবে মহারানী কাঞ্চনপ্রভা দেবীকে রেজেন্সি নিয়োগ করা হয়। এরপর থেকে 1950 সালের 15 অক্টোবর পর্যন্ত মহারানী কাঞ্চনপ্রভা দেবী একক রিজেন্ট এবং রাজ প্রতিনিধি রূপে ত্রিপুরা শাসন পরিচালনা করেন। 1949 সালের 9 সেপ্টেম্বর দিল্লিতে মহারানী কাঞ্চনপ্রভা দেবী রিজেন্ট হিসাবে ত্রিপুরার ভারত মুক্তি সম্পর্কিত দলিলে উনি স্বাক্ষর করেন। অবশেষে 15 অক্টোবর তিনি আনুষ্ঠানিকভাবে ভারত ইউনিয়নে অন্তর্ভুক্ত হন। 1950 সালের 26 জানুয়ারি ত্রিপুরা বিধানসভাহীন চিফ কমিশনার শাসিত গ শ্রেণীভুক্ত রাজ্যে পরিণত হয়। 1952 সালের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে 30 সদস্য বিশিষ্ট একটি ইলেকটোরাল কলেজ গঠিত হয় এবং ত্রিপুরা কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি লাভ করে 1956-এ। 1959 সালের 15 আগস্ট সেখানে ইলেকশন হয় সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে। 30 জন মেম্বার ছিল এবং 2 জন মনোনীত প্রার্থী। 1962-তে ত্রিপুরা আঞ্চলিক পরিষদের তৃতীয় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। 1963 সালের 1 জুলাই কেন্দ্রশাসিত অঞ্চল আইন অনুসারে ত্রিপুরা আঞ্চলিক পরিষদে টেরিটোরিয়াল কাউন্সিল যেটাকে বলা হয় প্রথম বিধানসভায় রূপান্তরিত হয়। 1970 সালে চিফ কমিশনার যে পদটি সেটাকে উন্নীতকরণের মাধ্যমে উপরাজ্যপাল পদে উন্নতি হয় এবং আজকের দিনে অর্থাৎ 1972 সালের 21 জানুয়ারি
ত্রিপুরা ভারতের একটি পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করেছে। এ বিষয়ে বিশদভাবে আলোচনা করেছে। আমরা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছে পূর্ণ রাজ্য দিবস উদযাপন উপলক্ষে। এখানে পূর্ণতা আমার মনে হয় সার্বিকভাবে আমাদের মধ্যে ডেভেলপমেন্টই হোক, আর্থসামাজিক উন্নয়ন হোক, সব দিকেই কিন্তু আমাদের পূর্ণতা যদি আসে তবেই পূর্ণ রাজ্যের যে 1972-তে হয়েছে সেটা কিন্তু আমরা আক্ষরিক করতে আমরা সেইভাবে তখন বলবো যে ইয়েস, আমরা ত্রিপুরা রাজ্যের যে পূর্ণ রাজ্য হিসাবে আমরা যে স্বীকৃতি পেয়েছি তার সার্থকতা এসছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ওনার যে সার্বিক সহায়তার কারণে ত্রিপুরা সামনের দিকে এগিয়ে চলছে। এবং আমরা যখনই দেখি যে ডাবল ইঞ্জিনের সরকার বলা হয়, যখনই আমরা কেন্দ্রীয় সরকারের কাছে আমরা হাত বাড়িয়েছি, যে কোনো সমস্যা আমাদের যখনই আমরা সমস্যায় অবতীর্ণ হয়েছি, ওনাদের কাছে যখন হাত বাড়িয়েছি সাথে সাথে ওনাদের কাছ থেকে কিন্তু আমরা সাহায্য পেয়েছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন 2024-এ একটা ভয়াবহ একটা বন্যার পরিস্থিতি এখানে হয়ে গেছে এবং সেই জায়গায় আপনারা সবাই জানেন 19শে আগস্ট আমি দিল্লিতে তখন ছিলাম। সেখান থেকে 19 থেকে প্রায় এখানে 3 দিন ধরে 4 দিন ধরে এখানে মানে বিরাট ক্ষয়ক্ষতি হয়েছে। আমি এসেই দিল্লির থেকে এসে সাথে সাথে আমি চিফ সেক্রেটারি মহোদয়ের সাথে এবং অন্যান্য আধিকারিকদের সাথে আমি মিটিং করি এবং পরের দিন ভেবেছিলাম যে যেসব জায়গায় বিশেষ করে সাউথে যাব, কিন্তু সকালে তৈরি হয়েছে বললো যে এত বৃষ্টি যে বগাফার মতো জায়গার মধ্যে 600 মিলিমিটারের উপরে সেখানে বৃষ্টিপাত হয়েছে। ভাবা যায় না এত বৃষ্টিপাত আমরা কোনোদিন ত্রিপুরাতে আমরা দেখিনি। তারপরেও আমরা সাথে সাথে দিল্লিকে যখন জানালাম তখন ওনারা হাত বাড়িয়ে দিয়েছেন। আমি যেটা বললাম যে যখনই কোনো সমস্যা হয় দিল্লির সাথে আমরা যোগাযোগ করলে আমরা কিন্তু সেই সাহায্যটা পাই। আমাদেরকে স্বরাষ্ট্রমন্ত্রীজির সাথে কথা বললাম, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীজির সাথে কথা বলার পর আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে কথা বললেন সব দিকে আমরা সাহায্য করব। এনডিআরএফ টিম পাঠিয়েছে, এখানে এসডিআরএফ এর টিম শুদ্ধ 3টে হেলিকপ্টার পাঠিয়েছে। আমরা তখন যেহেতু গাড়ি করে যাওয়া সম্ভব নয়, হেলিকপ্টারে আমি সমস্ত জায়গায় আমি গোমতী ডিস্ট্রিক্ট এবং সাউথ ডিস্ট্রিক্ট, সিপাহীজলা ডিস্ট্রিক্ট সব জায়গায় আমি উপর থেকে দেখলাম। মানে ভাবা যায় না এরকম ডিভাস্টেটেড মানে যে এখানে ক্ষয়ক্ষতি হয়েছে, ল্যান্ডস্লাইড থেকে শুরু করে রাস্তাঘাট, কৃষি, সমস্ত জায়গায় ফিশারি ডিপার্টমেন্ট বলুন, সমস্ত ডিপার্টমেন্ট, এডুকেশন, সব ডিপার্টমেন্টগুলো কিন্তু একটা বিরাট মানে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। কিন্তু সেই জায়গায় আমাদের যে দিল্লির থেকে আমাদের যেভাবে সাহায্য করেছে, আমাদের ফুল টিম চিফ সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত সেক্রেটারি এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসডিএম সব মিলে যেভাবে আমাদের সাধারণ মানুষ হাত বাড়িয়ে দিয়েছে সেটা বলার অপেক্ষা রাখে না। যখন এরকম একটা অবস্থা, আমার মনে আছে যখন মুখ্যমন্ত্রীর যে আমার যে ফান্ড আছে ত্রাণ তহবিল, ছোট ছোট বাচ্চা তারা পর্যন্ত তাদের যে মানে জমানত সেটা নিয়ে এসে তারা আমাদের কাছে এসে দেওয়ার, এগুলো ফটোগুলো আপনারা সবাই দেখেছেন। এ হচ্ছে ত্রিপুরা। বোঝা যায় যখন সমস্যা হয় সবাই আমরা একসাথে আমরা থাকতে পারি, সেই দৃশ্য আমরা সবাই দেখেছি। এবং আলটিমেটলি দেখুন আপনারা এই জায়গা থেকে কিন্তু আজকে আমরা অনেকটা ওভারকাম করতে পেরেছি। আমার মনে আছে যখন আমাদের ছাত্রছাত্রীরা এই মণিপুরের যখন একটা একিউট তখন কন্ডিশন, সেই কন্ডিশনে আমাদের গার্জিয়ানরা আমাদের উপর সাংঘাতিক বারবার আসতো, আমাদের প্রেশার দিচ্ছিল যে আমাদের ছেলে মেয়েদের ওখান থেকে আনার ব্যবস্থা করুন। আমি ইউনিয়ন মিনিস্টার এভিয়েশনে ওনার সাথে আমি কথা বললাম, রাত্রে 12টার সময় উনি ফ্লাইটের ব্যবস্থা করলেন। সেই ফ্লাইটে করে এবং পরের দিনের ফ্লাইটে করে প্রায় 250 স্টুডেন্ট তাদের সবাইকে মানে এই আপনার মণিপুর থেকে আমরা আগরতলা আমরা নিয়ে এসেছি এবং সমস্ত খরচ আমরা ত্রিপুরা সরকার কিন্তু বহন করেছি। এই যে একটা সুবিধা, এই যে ডাবল ইঞ্জিনের সরকার, আমরা সেদিন কিন্তু আমরা সেটা মানে উপলব্ধি করতে পেরেছি। আমরা এখানে এই অল্প সময়ের মধ্যে আপনারা দেখেছেন অনেকে চেষ্টা করে এখানে একটা অস্থিরতা তৈরি করার। এখানে আমাদের ডিজিপি সাহেব বলেছেন বিষয়টা যে গন্ডা তৈসার মধ্যে অনেকে চেষ্টা করেছে একটা দাঙ্গা লাগাবার, উইদিন 3 days সেটাকে কিন্তু
আমরা অ্যাড্রেস করেছি এবং সেখান থেকে আমরা কিন্তু শান্তি প্রতিষ্ঠিত করতে পেরেছি। এর আগেও আমরা ধর্মনগরের কাছে যেটা নর্থ ডিস্ট্রিক্টে, সেখানেও একটা দাঙ্গা ব্যবস্থা করেছিল, সেখানেও আমরা উইদিন 3 days আমরা সেই শান্তি প্রতিষ্ঠিত করতে পেরেছি। রানীর বাজারেও একটা ঘটনা হয়েছে। বিভিন্ন জায়গায় আমরা এখানে চেষ্টা করে মানুষ, কিছু লোক আছে যারা কুচক্রিত, যা থাকেই সব জায়গায়, ওরা চেষ্টা করেছে এগুলো প্রবলেম সৃষ্টি করার, কিন্তু আমরা সেগুলো কিন্তু অ্যাড্রেস করে আমরা শান্তি প্রতিষ্ঠিত করেছি। শান্তি না থাকলে কোনো অবস্থায় কোনো জায়গায় উন্নয়ন হবে না। আমরা ট্যুরিজম নিয়ে এত কথা বলি, এখানে ট্যুরিজম মিনিস্টার আছেন, বাইরের থেকে মানুষ যখন দেখে যে এমন একটা রাজ্য যেখানে গেলে কোনো চিন্তা নাই, ভয় নেই, তাহলে ট্যুরিস্টের যে তাদের এখানে আসা, সেটা কিন্তু তার মাত্রা কিন্তু অনেক বেশি বাড়বে। এবং আমরা দেখেছি এই কয়েক বছরের মধ্যে ত্রিপুরাতে প্রচুর ট্যুরিস্ট কিন্তু এখন আসছে। আমাদের রিলিজিয়াস ট্যুরিজম স্পট আছে এখানে, আমাদের এখানে ন্যাচারাল ট্যুরিজমের স্পট আছে এখানে, বিভিন্ন যেসব আমাদের যে পুরাতন রাজবাড়ি ইত্যাদি যেগুলো আছে আমাদের, তো সেইগুলোর জন্য মানুষ এখন জানতে পারছে এবং আমরাও চেষ্টা করছি সারা পৃথিবীকে জানানো। এবং সেই দিক দিয়ে বিবেচনা করলে ত্রিপুরা সব দিকে এখন কিন্তু একটা ট্যুরিস্ট স্পট হিসাবে সারা পৃথিবীর মধ্যে নজর কেড়েছে। এবং আমরা চেষ্টা করছি যে সব দিকে আমরা যেন মানুষের জন্য আমরা কাজ করতে পারি। আমরা একটু আগে যদিও আমার চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে ত্রিপুরা কিন্তু অনেক স্পিডে উন্নয়নের সীমাহীন, আমরা জানি স্কাই ইজ দ্য লিমিট। তারপরে আমরা চেষ্টা করছি ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা তৈরি করার জন্য। আপনারা শুনে খুশি হবেন যে এখন পর্যন্ত ত্রিপুরাতে নর্থ ইস্টার্ন রিজনের মধ্যে সেকেন্ড হাইয়েস্ট জিএসডিপি ইন নর্থ ইস্টার্ন রিজনে ত্রিপুরাতে আমাদের। তো সেই দিক দিয়ে দেখতে গেলে আমরা যেমন উন্নয়নের কতগুলো ডাটা আছে, সেইগুলো যদি আমরা দেখি তাতেই বোঝা যায় ত্রিপুরা কোন দিকে যাচ্ছে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল এসডিজি যদি আমরা কথা বলি, আমরা অলরেডি ত্রিপুরা মুভড ফ্রম এ পারফরমেন্স স্টেট টু ফ্রন্ট রানার, ফাস্ট মুভিং স্টেট ইন 2023-24। তো সব দিক দিয়ে কিন্তু ত্রিপুরা এখন আগে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা নিশ্চয়ই এর আগেও আমরা বলেছি কয়েকটা জায়গায় যে ত্রিপুরার এখন আমাদের টোটাল আমরা 27 থেকে 28 হাজার কোটি টাকার আমাদের বাজেট, আমাদের ওন যে রেভিনিউ সোর্স মাত্র 3,700 কোটি টাকা। তো সেই জায়গার মধ্যে আমাদের যদি বেতন কাঠামো, আমরা যদি বেতন এবং আমাদের যেসব লোন, তার ইন্টারেস্ট ইত্যাদি, পেনশনার তাদের দেওয়ার পরে আমাদের 10,000 কোটি টাকার মতো থাকে। 10,000 কোটি টাকার মধ্যে আমাদের যে এডিসি আছে তাদেরকে আমাদের 25% দিতে হয়, যারা ইউএলবিস আছে সেখানে আমাদের 10% দিতে হয়, ইউএলবিস এবং রুরাল এরিয়াসগুলো। এর মধ্যেও আমরা যত ডেভেলপমেন্টের ওয়ার্ক আমরা করে যাচ্ছি, কারণ বিভিন্ন স্কিমে আমাদের দিল্লির থেকে টাকা আসছে, আমরা সেইভাবে আমরা এডিসি কে দিচ্ছি, বিভিন্ন আমাদের স্টেটের ডেভেলপমেন্টের করছি। প্রধানমন্ত্রী যখন বলেছেন যে আপনারা কিন্তু কম চাইবেন না, 2018-র আগে আমরা দেখেছি প্রধানমন্ত্রী যে আসার যখন আমাদের সরকারে আসি তার আগে উনি বলেছেন বড় পাত্র নিয়ে আসবেন তাহলে বড় জিনিস পাবেন, ছোট পাত্র নিয়ে আসলে কম পাবেন। তো সেই দিক দিয়ে দেখতে গেলে এখন ত্রিপুরাতে উনি হীরা মডেল আমাদের দিয়েছেন। ন্যাশনাল হাইওয়ে 6টা ন্যাশনাল হাইওয়ে, আরো 4টা ইন প্রিন্সিপাল আরো ন্যাশনাল হাইওয়ে হয়েছে। আজকে 2 ঘন্টা থেকে 2.25 ঘন্টার মধ্যে আমরা কৈলাস শহরে যেতে পারি। আমি ইলেকশনের সময় আমি 10,000 কিলোমিটার আমি দৌড়েছি, এর মধ্যে 8,000 কিলোমিটার আমি শুধুমাত্র রোডে আমি দৌড়েছি, আর বাকি 2 কিলোমিটার আমি ট্রেনে দৌড়েছি। এটা সম্ভব হয়েছে, অনেক ইজি গোয়িং হয়ে গেছে। আগে ট্রান্সফার করলে মানুষ ভয় পেত যে এত দূরে দুর্গম এলাকায় আমাকে ট্রান্সফার করবে, যাবো কি করে। এখন কিন্তু সেই অসুবিধা নেই, এতগুলো ট্রেন হয়ে গেছে এখানে। বিস্টাডোমে যখন আমি বসি এবং একবার ফটো পাঠিয়ে বিস্টাডোমে আমি আমার বন্ধু বান্ধবদের পাঠিয়েছিলাম, বললে এটা কোথায় বিদেশে আছে কিনা আমাকে জিজ্ঞেস করছে। এইরকম একটা অবস্থা, ত্রিপুরার মতো জায়গার মধ্যে এত সুন্দর একটা ট্রেন চলতে পারে সেটাই কেউ ভাবতে পারেনি। একদিকে ট্রেন, একদিকে আমাদের ইন্টারনেট এত স্ট্রং ইন্টারনেট, বোম্বে এবং আমাদের চেন্নাইয়ের পরে ত্রিপুরার স্থান কিন্তু 3য় জায়গার মধ্যে। সব দিক দিয়ে উন্নতির যা যা আমাদের যে বেঞ্চমার্ক সেগুলো কিন্তু আমাদের এখন ত্রিপুরাতে আছে। এর মধ্যে আপনারা শুনেছেন আমরা অনেকগুলো পলিসি আমরা নিয়েছি। ত্রিপুরা
ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট পলিসি 2024 আমরা নিয়েছি, যাতে করে মানুষ বাইরের থেকে আসতে পারে। এখানে শান্তিপূর্ণ জায়গা আছে বলে তবেই মানুষ এখন আসছে এখানে, এবং তার জন্য একটা পলিসি রাখতে হবে, এবং এই পলিসিতে বহু ইনসেন্টিভস আমরা দিচ্ছি। আমরা যারা ইনভেস্ট করতে আসছে তাদের আমরা সাহায্য করছি। তো সেইভাবে এখন মানুষ প্রচুর ইনসেন্টিভ যেহেতু পাচ্ছে তারা এখানে আসছে। এবং আমরা স্বাগত পোর্টাল আমরা করেছি। আগে প্রতিটা ডিপার্টমেন্টে যেতে হতো, সেই গিয়ে গিয়ে এক একবার এনওসি নিতে হয়। এখন এই স্বাগত পোর্টালের মাধ্যমে সাথে সাথে তাদের উইদিন 30 days মধ্যে তাদের সমস্ত মানে এনওসি পেয়ে যায়, সমস্ত যেসব দরকার সেগুলো ওরা পায়। ত্রিপুরা শিল্পনীতি, শিল্প বিনিয়োগ নীতি আমরা 2024 আমরা সেটা আমরা করেছি। ট্রান্সফর্মিং ত্রিপুরা, দ্য স্কিল অ্যান্ড এন্টারপ্রেনারশিপ পলিসি 2024, যাতে করে মেক ইন ইন্ডিয়ার এবং আত্মনির্ভর ভারত, সেলফ রিলায়েন্স মতো জাতীয় কর্মসূচির সাথে সামঞ্জস্যপূর্ণ করে আমরা সেটাকে যাতে ইনক্লুসিভ করা যায়, সেই অর্থনৈতিক প্রবৃত্তি যাতে বাড়ে, সেটা আমরা এই যে নীতি আমরা নিয়েছি সেটা আমরা করছি। ত্রিপুরা স্টার্ট আপ পলিসি একটু আগে এখানে বলা হয়েছে, যারা স্টার্ট আপের সাথে যুক্ত, যারা ভালো মানে কাজ করছে তাদেরকে এখানে পুরস্কৃত করা হবে। উত্তর পূর্ব ট্রান্সফরমেটিভ ইন্ডাস্ট্রিয়ালাইজেশন স্কিম, উন্নতি স্কিম আমরা সেটা এখানে লাগু করেছি। ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট ইনসেন্টিভ স্কিম টিপিস, সেটা আমরা সংশোধন করে নতুন ভাবে আমরা এখানে চেষ্টা করছি। মেগা প্রকল্পগুলো যাতে প্রযোজ্য হয়, অর্থাৎ সেখানে ন্যূনতম 100 কোটি টাকা তার ইনভেস্ট করতে হবে, এবং 100 জন যারা সেখানে যাতে কর্মসংস্থান হয় তার জন্য তাদেরকে আমরা ওয়েলকাম করছি। পলিসির মধ্যে সেটা আছে। ইনভেস্টমেন্ট প্রমোশন এজেন্সি অফ ত্রিপুরা, ইপাত, সেখানে আমরা যাতে বাইরের থেকে আসলে সাথে সাথে এই ইপাতের সাথে যোগাযোগ করলে তারা কি নিয়ে আসছে, ওদের আগামী দিনে কি কি সুবিধা দিতে হবে, এদেরকে কি আমরা ওয়েলকাম করব কি না, তাদের এই সমস্যা আছে, তো সেইগুলোর জন্য আমরা একটা মানে প্রচার সংস্থা আমরা বানিয়েছি ইপাত, সেই কাজটা ওনারা করছেন। ত্রিপুরা অ্যাসেট ম্যানেজমেন্ট পলিসি আমরা করেছি। আপনারা জানেন যে বহুবার আমি চিফ সেক্রেটারি মহোদয়ের সাথে কথা বললাম যে আমাদের যে অফিসগুলো আছে সেই অফিসের মধ্যে শুধু রক্ষণাবেক্ষণের কারণে অনেক জিনিস নষ্ট হয়ে যায়, সেটা বিল্ডিং এ হোক। দেখা গেল ওখানে একটা বট গাছ উঠে আছে, তো বট গাছ চলছে তো ফাটিয়ে দিচ্ছে, কিন্তু তার রক্ষণাবেক্ষণ না। একটা গাড়ি আছে, গাড়ির প্রপারলি যদি সেটা মেনটেন্স না হয়, ওখানে চেয়ার টেবিল, এখানে যদি আপনার কম্পিউটার থাকে, তার যে রক্ষণাবেক্ষণ, তার জন্য একটা পলিসি আমরা করেছি, যাতে 10% যে ডিপার্টমেন্টের যে তাদের বাজেট রাখা হচ্ছে 10% তার জন্য খরচ করতে হবে। ত্রিপুরা রেকর্ড রিটেনশন পলিসি আমরা করেছি। বহুদিন ধরে অফিসের ভিতরে দেখবেন পড়ে আছে টালে টালে, যে এখানে মিনিমাম এত বছর 10 ইয়ার্স এর উপরে যেসব রেকর্ড আছে সেইগুলো ইচ্ছে করলে সেগুলো স্ক্র্যাপিং করা যায়, এবং যেগুলো একদম রাখতেই হবে সেগুলোকে স্ক্যান করে সেগুলো আমাদের কম্পিউটারের মধ্যে রাখার একটা পলিসি আমরা বানাচ্ছি, নাম দিয়েছি ত্রিপুরা রেকর্ড রিটেনশন পলিসি। এবং তার দায়িত্ব দেওয়া হয়েছে কোনটা রাখতে হবে কোনটা রাখতে হবে না, দলিল পত্র বা কারোর সার্টিফিকেট এগুলো কিন্তু রাখতেই হবে। তার জন্য আমরা একটা পলিসি করেছি, এবং ডিপার্টমেন্টের যিনি হেড আছেন তার উপর নির্ভর করবে কোনটা রাখবে কোনটা রাখবে না। তাতে করে জায়গারও অনেকটা কিন্তু বাড়বে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বাড়বে। ত্রিপুরা হোমস্টে গাইডলাইন্স, আমাদের যে কিছুদিন আগে আমরা ডুম্বুরে গিয়েছিলাম, সেখানে আমরা দেখেছি আমরা যে 21টার মতো সেখানে লঘাট বানিয়েছি, তারপরও প্রচুর মানুষ বাইরের থেকে আসে, তাদের থাকার সুবিধা নেই। তো সেখানেও যারা জনজাতি ভাই বোনেরা আছে তাদের বাড়িতেও ইচ্ছা করলে হোমস্টে বাইরে হয়। তো আমরা সেটা এর মধ্যে প্রায় 60টার মতো সেদিন আমরা ইনোগ্রেশন 9টায় ইনোগ্রেশন করেছি, আরো যাতে হয়। এবং তাদেরও একটা পলিসি বানিয়েছি যে ওখানে গেলে তাদের কিভাবে থাকা খাওয়া এবং এভরিথিং কি কি তাদের রাখতে হবে। এবং আমাদের ডিপার্টমেন্ট থেকে ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে সরকারের তরফ থেকে আমরা সাহায্য করব। এবং এত সুন্দর করেছে, আমি আশা করি তাতে করে ওখানকার যারা ছেলে মেয়েরা চাকরি টাকরি কত করবে, আর এতে করে তাদের অনেক যে ইনকাম সেটাও বাড়বে। এবং সেই বিষয়ে আমাদের মাননীয় ট্যুরিজম মিনিস্টার উনিও বিধানসভায় এবার তার বক্তব্য রেখেছেন যে প্রচুর পরিমাণে ইনকাম তারা হচ্ছে সেখানে, এবং এন্টারপ্রেনার হচ্ছে ওখানে, সেটা একটা সাংঘাতিক দিক। তো আমরা সেইভাবে কাজ করছি। এখানে রেইজিং অ্যান্ড অ্যাক্সেলারেটিং পারফরম্যান্স অফ এমএসএমই, সেই কাজটাও আমরা এখানে করছি। এন্টারপ্রেনারশিপ নলেজ প্রোগ্রাম,
যাতে কিভাবে এন্টারপ্রেনারশিপে গেলে তাদের অ্যাওয়ারনেস, তাদের শিক্ষা যদি দেওয়া হয়, সেই ব্যবস্থা আমরা করেছি। এন্টারপ্রেনারশিপ গ্রোথ প্রোগ্রাম ইজিপি, এতে করে প্রায় 24 থেকে 25,000 যারা বেকার আছে যুবক যুবতীদের, তাদের আমরা প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করেছি। মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প আপনারা দেখেছেন, এর মধ্যে মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প নামে একটি কর্মসূচি চালু আমরা করেছি। এটা প্রায় আমরা তার জন্য বাজেট রেখেছি প্রায় 1,115 কোটি টাকা। তো 5 বছরে ধাপে ধাপে করে সেটা খরচ করা হবে এবং নগরগুলো যাতে উন্নয়ন হয় তার ব্যবস্থা আমরা, সেই কর্মসূচি আমরা নিয়েছি। ত্রিপুরা ল্যান্ড পুলিং অ্যান্ড প্লট রিকনস্টিটিউশন পলিসি 2025 সেটাও আমরা করেছি। ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি টুডার মাধ্যমে আপনারা দেখেছেন কয়েকটা বিল্ডিংও টুডা করেছে। সেখানে টাউনশিপ কিভাবে গড়তে হবে, ভূমির মালিকাদের জন্য যাতে তাদের ন্যায়সঙ্গত সুবিধা দেওয়া হয় তার ব্যবস্থা আমরা করেছি। অ্যাফোর্ডেবল হাউজিং পলিসি 2025 ত্রিপুরা, সেটাও আমরা এখানে করেছি। সাশ্রয়ী আবাসন উদ্যোগ, যাতে দুর্বল শ্রেণী যারা আছে তাদের জন্য যাতে অ্যাফোর্ডেবল ঘর বানানো যায়, তাদের নিম্ন আয়ের যারা, তাদের সেই ব্যবস্থা আমরা করেছি। ত্রিপুরা ইন্ডাস্ট্রিজ ফেলিসিটেশন অ্যাক্ট, যেটা আমি একটু আগে বললাম যে উইন্ডো স্বাগত পোর্টাল, সেটা আমরা অলরেডি আমি বলেছি। সেখানে আমরা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, আপনারা সবাই জানেন যে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় আমাদের 100% কিন্তু প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় স্যাচুরেশন পয়েন্ট আমরা এখানে, কিন্তু তার বাইরে যারা এই যোজনার মধ্যে আসেনি, এর জন্য যখন ফিনান্স মিনিস্টার আমি ওনার সাথে কথা বললাম, অনেক কথাবার্তা বলার পরে আমরা ডিসিশন নিলাম যে ত্রিপুরারই একমাত্র স্টেট যেখানে 100% সবাই আমরা এই মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার এই যে আপনার এই বিমাটা, স্বাস্থ্য বিমা যোজনা, সেই কাভারে সেখানে সুবিধা হয়েছে। এবং এস্টাবলিশমেন্ট গুড গভর্নেন্স ডিপার্টমেন্ট অ্যান্ড ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন, আমার মনে আছে 25শে ডিসেম্বর 2023 আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীজির জন্মদিন, এবং এটাকে আমরা সুশাসন দিবস হিসাবে আমরা পালন করি। সেই সুশাসন দিবসে আমরা এই গুড গভর্নেন্সের যে ইনস্টিটিউশন, সেটাকে বলে যে স্টেট ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন, সেই TIFT আমরা এখানে শুরু করি। তাতে এখানে যাদেরকে মানে দায়িত্ব দেওয়া হয়েছে, সেখানে ত্রিপুরার জন্য ইনোভেটিভ কিছু করা যায় কিনা, ইনোভেটিভ চিন্তাধারা, সেই কাজটা ওনারা করেন। পলিসি ফর লিজ অফ গভর্নমেন্ট ল্যান্ড, বাইরের থেকে আসে। কিছুদিন আগেও আমাদের এখানে যে বাইরের থেকে যারা, স্বাস্থ্যের বিষয়ে আমি বলছি, একটা ঘটনা খালি আপনাদের সামনে রাখছি। সিজা, যারা কিডনি ট্রান্সপ্লান্ট এখানে আমাদের সাহায্য করেছে, সিজা একটা জায়গা চেয়েছিল, তাদেরকে আমরা লিজ দিয়েছি। ওরা বলছে 700 কোটি টাকা ওরা এখানে বিনিয়োগ করবে। তো সেখানে লিজ আমরা দিয়েছি। এরকম লিজের মাধ্যমে বহু লোক আসছে, ইনভেস্টররা। তো তার জন্য একটা পলিসি দরকার, এবং সেই পলিসি হচ্ছে লিজ অফ গভর্নমেন্ট ল্যান্ড। 2022 আমরা সেটা করেছি। ত্রিপুরা ইনফরমেশন টেকনোলজি ITES পলিসি, সেটাও আইটি পার্ক ডেভেলপ করার জন্য, ITS সেটা যারা করতে চায় তাদের উৎসাহিত করার জন্য একটা পলিসি আমরা করেছি। ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে উইমেন্সরা যদি শক্তিশালী না করা যায় তাহলে কোনোদিনই একটা সমাজ, কারণ 50% মহিলা আমাদের এই সমাজে, তাদের আমাদের ডেভেলপমেন্ট করতে হবে সব দিকে। আপনারা সবাই জানেন যে মাত্র 2018 আগে 4 থেকে 4,500 SHG গ্রুপ ছিল মহিলাদের, আর আমাদের এখন বর্তমানে মানে প্রায় 56,000 SHG গ্রুপ ত্রিপুরাতে হয়েছে। এবং তাতে করে যে রিভলভিং ফান্ড থেকে, ব্যাংকের লোন থেকে আরম্ভ করে সবভাবে আমরা কিন্তু তাদের সাহায্য করেছি। এবং ত্রিপুরা সিটি গ্যাস যে ডিস্ট্রিবিউশন পলিসি, সেটাও আমরা করেছি, যাতে প্রপারলি CNG PNG সেটা ডিস্ট্রিবিউশন হয়। এবং ত্রিপুরা আগর পলিসি আমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ত্রিপুরা আগর পলিসি আমরা জানি যে আমরা আগামী 10 বছরের মধ্যে আমরা ঠিক করেছি যে 10,000 কোটি টাকার মতো আমরা এই আগরের থেকে আমরা আয় পাবো। সেই নীতি এর জন্য আমরা 2021-এ সেটা আমরা করেছি। এর জন্য অনেকগুলো এখানে আমাদের ইনভেস্টার্স আগরকে নিয়ে এখানে অনেকগুলো মিটিংও হয়েছে। এখানে ত্রিপুরা লজিস্টিক পলিসি 2021, এখানে ডাটা সেন্টার পলিসি সেটা আমরা করেছি। স্বাবলম্বন যোজনা সেটা আমরা করেছি। ত্রিপুরা ট্যুরিজম পলিসি, যেটা আমি একটু আগে বললাম। ত্রিপুরা স্যাটেলাইট টাউনশিপ ডেভেলপমেন্ট স্কিম, আমরা আগরতলা শহরে আপনারা দেখেছেন যে অলরেডি কনজেস্টেড, তো এর জন্য যাতে আরেকটা সাইডে কোনো জায়গায়
মেইন শহর থেকে, পুরনো শহর থেকে আরেকটু দূরে নতুন শহর করা যায়। 3টা জায়গা আমরা ঠিক করেছি, আগরতলা, উদয়পুর এবং আমাদের ধর্মনগরে। তো তার জন্য আমরা সেই ব্যবস্থা আমরা করেছি, সেটা ঘোষণাও দিয়েছি। ত্রিপুরা রাবার কনক্লেভ, আপনারা জানেন যে মানে রাবার আমাদের প্রোডাকশনের দিক দিয়ে আমাদের দ্বিতীয় জায়গায় আমরা আছি, দ্বিতীয় প্লেসে কেরালার পরে। তো এটা নিয়েও আমাদের একটা বিরাট আর্থিক আর্থসামাজিক উন্নয়ন, বিশেষ করে যারা জনজাতি ভাই বোনেরা আছে তাদের জন্য বিরাট সুযোগ আসছে। টি অকশন সেন্টার, আমাদের অনেক সময় বাইরে গিয়ে টি বিক্রি করার জন্য আমরা বাইরে গিয়ে অকশন করতে হতো। এখন আমরা কিন্তু ত্রিপুরা অকশন টি সেন্টার আমরা ত্রিপুরাতেই করেছি এবং 14ই মার্চ 2024 এটা চালু করা হয়েছে। এর মধ্যে আমাদের এখানে আপনারা সবাই জানেন যে আমাদের যে আইটিআই গুলো আছে, এখানে প্রায় 19টা আইটিআই আছে। তো 19টা আইটিআই এর মধ্যে এত জরাজীর্ণ অবস্থা ছিল, এখানকার আমাদের স্টুডেন্টরা কিন্তু পড়তেই যেত না। এখন আমরা যে টাটা টেকনোলজির সাথে আমরা একটা মৌ করেছি, তাতে করে সেখানে একদম কম্পিউটার বেসড মডার্ন যেসব ফেসিলিটিস তারা সেখানে থাকবে। তাতে করে 700 কোটি টাকার মতো আমরা সেখানে বিনিয়োগ করব, আমরাও কিছু করব, ওনারাও করবেন। এবং ওনারা আমাদের সাথে যে মৌ করেছে, প্রতি বছর 5,000 সেখান থেকে আমাদের ছেলে মেয়েরা সেখান থেকে বেরিয়ে আসবে এবং 100% তাদেরকে বলছে যে ওনারা অ্যাবজর্ব করবেন। শুধু ত্রিপুরাতে নয়, শুধু ভারতবর্ষে নয়, বিদেশেও তাদেরকে অ্যাবজর্বেশন করবেন। আমাদের ডেভেলপমেন্ট ও ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রিয়াল স্টেটস, আমাদের 9টি শিল্প এলাকা আছে, সেখানে আমরা এশিয়ান এডিবি ফান্ড নিয়ে 720 কোটি টাকার আর্থিক অনুমোদন আমরা পেয়েছি। কারণ ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ না হয় তাহলে কিন্তু বাইরের থেকে কোনো অবস্থায় মানুষ আসবে না। সেই দিক দিয়ে এখানে আমরা বলছি যে সম্পূর্ণতা যদি না আসে, আজকের দিনে এগুলো কিন্তু আলোচনা এর জন্য প্রয়োজন, খুবই প্রয়োজন। অনেকে এই বিষয়ে কিন্তু খবরও অনেকে জানে না। তো আমার মনে হয় আজকের এই যখন এই প্ল্যাটফর্ম আমি পেয়েছি, আমি কেন না আলোচনা আমি রাখবো। এখানে মুখ্যমন্ত্রী বিএড অনুপ্রেরণার জন্য আপনারা জানেন 2018-19 সালে 5 বছরের জন্য এটা চালু হয়েছিল। এই প্রকল্পে বিএড কোর্সে যাতে ভর্তি হতে পারে, যারা স্টুডেন্টরা আছে তাদেরকে তাদের ব্যাংক থেকে যখন লোন নেবে এই বিএড পড়তে গিয়ে, তাদের লোনের উপর যাতে আমরা সাবসিডি দিতে পারি সেই ব্যবস্থা আমরা করেছি। এর মধ্যে প্রায় 796 জন স্টুডেন্ট এতে লাভান্বিত হয়েছে। চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ টু দিব্যাঙ্গন, তাদের জন্য আমরা একটা প্রকল্প আমরা করেছি। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা, সেটাও আমরা করেছি। লক্ষ্য চিফ মিনিস্টার স্পেশাল স্কলারশিপ ফর ইউপিএসসি অ্যাসপিরেন্ট, আমরা ত্রিপুরার থেকে আইএস আইপিএস বা আইএফএস কিন্তু খুব কম হয়, তাদেরকে আমরা মানে উৎসাহ দেওয়ার জন্য এই প্রকল্প আমরা এনেছি। এর মধ্যে প্রায় আমরা অনেকজন আমরা যারা পরীক্ষা দিয়েছে, মেইন যারা পরীক্ষা পাশ করেছে তাদেরকে 5 লক্ষ টাকা করে দিয়েছি। আপনারা নিশ্চয়ই আমার ফেসবুকে আপনারা দেখেছেন, পত্রপত্রিকায় দেখেছেন। এবং যখন ওনারা থিওরিতে বসবেন সেখানে তার জন্য আরো প্রায় 20,000 টাকার মতো তাদেরকে সাহায্য করা হয়েছে। মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার মধ্যে আমরা 100 জন মেধাবী ছাত্রীকে আমরা স্কুটি প্রদান করব এবং সেটাও আমরা এর মধ্যেই আমরা চালু করব। মুখ্যমন্ত্রী ফসল বীমা যোজনা, আমরা মুখ্যমন্ত্রী ক্রীড়া উন্নয়ন প্রকল্প, এখানে আমার স্পোর্টস মিনিস্টার সাহেব এখানে আছেন। আমরা এতগুলো জায়গার মধ্যে স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার এত ডেভেলপ করেছি, আমি যদি সবগুলো বলি তাহলে এখানে শেষ করা যাবে না। মুখ্যমন্ত্রী টেস্ট প্রোগ্রাম আমরা করেছি, তাদেরকে সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত যাতে সাহায্য করা যায়। অনেক মহিলা আছে তারা ভালো রেজাল্ট করে ইন্টারন্যাশনাল ন্যাশনাল এসেছে। আমাদের আগামী আর কি করে সামনের দিকে আমরা এগিয়ে যাব। আমার যিনি স্পোর্টস মিনিস্টার সাথে কথা বলে আমরা 2023-24 এই কাজটা আমরা শুরু করেছি। মুখ্যমন্ত্রী প্রতিভাশালী পুরস্কার প্রকল্প, সেটাও আমরা করেছি। মুখ্যমন্ত্রী প্রাণী সম্পদ বিকাশ যোজনা, সেটা আমরা করেছি। মুখ্যমন্ত্রী উন্নত গোধন প্রকল্প, মুখ্যমন্ত্রী চা শ্রমিক কল্যাণ প্রকল্প, মুখ্যমন্ত্রী নগর উন্নয়ন প্রকল্প, চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার টুয়ার্ডস হায়ার লার্নিং CM7, সেটাও আমরা করেছি। আমি পুরো ডিটেলস আমি যেতে চাইছি না। চিফ মিনিস্টার মেরিটোরিয়াস অ্যাওয়ার্ড চিলড্রেন ফর ত্রিপুরা পুলিশ অ্যান্ড স্যার পার্সোনেল, মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা। আমাদের এখানে ফিশারির যদি কথা বলি, এখন অনেক দিক দিয়ে কিন্তু অনেক বেশি ডেভেলপ হয়েছে। মুখ্যমন্ত্রী পোষণ অভিযান, মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার, চিফ মিনিস্টার মেরিট অ্যাওয়ার্ড, মুখ্যমন্ত্রী সামাজিক সহায়তা প্রকল্প। আপনারা জানেন যে অলরেডি আরো 30,000 আমরা সামাজিক পেনশন আমরা এই নামে আমরা দিয়েছি। তো সব দিক দিয়ে আমরা চাই যে আমরা
আজকের দিনে আমি এই কথাটাই বলবো যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটা তবেই সম্ভব হবে। এখানে আলোচনা হচ্ছিল যে ত্রিপুরার চিফ সেক্রেটারি মহোদয় বলছিলেন ত্রিপুরা মাত্র 10,500 বর্গ কিলোমিটারের একটা আয়তন, তার থেকে অন্যান্য ছোট ছোট যে আমাদের কান্ট্রি আছে সেখানে তাদের জিডিপি অনেক বেশি স্ট্রং। তো সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি 2014-তে যখন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিলেন, উনি আগে আমরা দেখেছি যে আমাদের স্বর্গীয় প্রধানমন্ত্রী অটলজি বলেছেন যে যে নর্থ ইস্টকে আমাদের দেখে রাখতে হবে। তো সেই জায়গায় উনি বলছেন দেখা না, করতে হবে, অ্যাক্ট ইস্ট পলিসি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বললেন। এবং এইবারে আমারও জানা ছিল না, এখানে এবার যে আমাদের 72nd এনইসির যে প্লেনারি সেশন হলো, সেখানে আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন পুরো 8টা যে আমাদের স্টেট আছে নর্থ ইস্টার্ন জোনে, সেই 8টা নর্থ ইস্টার্ন রিজনের যে 8টা স্টেট আছে তার আয়তন উত্তরপ্রদেশের ডাবল। মানে যে কারণে আমরাও জানা ছিল না, শুনে আমরা অবাক হয়ে গেলাম। এবং যে সূর্যোদয় কিন্তু নর্থ ইস্টেই প্রথমে শুরু হয়, অরুণাচল প্রদেশ থেকে। আমি নিশ্চিত যে আগামী দিনে, যেটা মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, নর্থ ইস্ট যদি ডেভেলপ না হয় ভারতবর্ষ কোনো অবস্থায় ডেভেলপ করবেন না। তো আগামী দিন এই নর্থ ইস্ট রিজন থেকেই আপনি দেখবেন যে আর্থিক যে আমরা এখন 5ম স্থানে আছি, 3য় স্থানে যাওয়ার জন্য চেষ্টা হচ্ছে। এখান থেকেই এই জিডিপির যে বৃদ্ধি এই নর্থ ইস্টার্ন রিজন থেকে শুরু হবে। সবাইকে আজকের আবার এই যে আজকে আমরা ত্রিপুরা পূর্ণরাজ্য দিবস উদযাপন অনুষ্ঠান এখানে করছি, এখানে উপস্থিত থাকার জন্য এবং আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। ধন্যবাদ জানাই আমাদের